দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। অবশেষে ডিবির জালে মিল্টন সমাদ্দার, মিলেছে অভিযোগের সত্যতা, খতিয়ে দেখার কথা জানালেন গোয়েন্দা প্রধান। বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, শ্রমিক দিবসে রাজপথে আওয়ামী লীগ বিএনপির শোডাউন। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা বঞ্চিত করলে ছাড় নয়, মে দিবসের আলোচনায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। রাজধানীতে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও পানির সংকট, কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। আইনি ঝামেলায় বেকায়দায় নোবেলজয়ী ডক্টর ইউনূস, ঘাড়ে ঝুলছে ২০০ মামলা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, আবাসিক হলে উড়ল ফিলিস্তিনের পতাকা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজ মহান মে দিবস। সারা বিশ্বের শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা আলোচনা শুরু করব মে দিবসকে ঘিরে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটছে, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ দানা বেঁধে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সে খবর নিয়ে আমরা খানিকটা আলোচনা করতে চাই। ৩ জন সম্মানিত অতিথি রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব এস এম কামাল হোসেন এমপি, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন জনাব ওয়াজেদুল ইসলাম খান, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আপনাদের ৩ জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন, তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। মে দিবসের রাষ্ট্রীয় পর্যায়ের সবচেয়ে বড় আয়োজনটি ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৩ ক্যাটাগরিতে ১০ জন শ্রমিক ও তার পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে এরপর রেনু বেগম ১ লাখ টাকা। বক্তব্যে শেখ হাসিনা জানান, শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সবসময় সচেতন। হুঁশিয়ারি দেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে সে যেই হোক না কেন ছাড় দেওয়া হয় না। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। ভোগ বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে শিল্প মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর শ্রমিকদের প্রতি তার নির্দেশ, কারো প্ররোচনায় নিজের আয়ের ক্ষেত্র ধ্বংস না করার। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে, তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শ্রমিকের মজুরি বাড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে মিলে আমরা কাজ করি, আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব রাজিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আজকে ডেইলি স্টার বাংলার একটি খবর দেখছিলাম, সেখানে
সুকন বাসফোর নামে একজন শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি শ্রীমঙ্গলে কাজ করেন এবং সেখানে তার দৈনিক মজুরি হচ্ছে 18 টাকা। মাস ফুরলে তিনি বেতন পান 550 টাকা। বিশ্বাস করতে কষ্ট হলেও সেটাই তার বাস্তবতা। এবং সেখানে যেই পৌরসভায় তিনি পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ শ্রীমঙ্গল পৌরসভা, সেখানকার মেয়রকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এত কম বেতন কিভাবে হয়, তিনি সরাসরি উত্তর দিয়েছেন যে তারা ঠিকমতো কাজই করে না। তো এই যখন বাস্তবতা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য যাদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা চলছে তাদের দিকে ইঙ্গিত করছিলেন, কিন্তু যারা সরকার বলুন বা এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মী, সেখানে বলুন বা চা বাগানগুলোতে বলুন, সেখানে আসলে শ্রমিকদের অবস্থাটা কি? ধন্যবাদ। মহান মে দিবসে বাংলাদেশ সহ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি আমাদের দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের শ্রমিকদের অবস্থা বুঝতে গেলে কয়েকটা বিষয় আমরা একটু যদি দেখি, যে বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী 7,36,00,000। এর মধ্যে 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। তার পরিমাণটা দাঁড়ায় প্রায় 6,25,00,000। তাদের না আছে নিয়োগপত্র, না আছে পরিচয়পত্র, না আছে কর্মঘণ্টা, না আছে কর্মক্ষেত্রের নিরাপত্তা অথবা পেনশন, গ্র্যাচুইটি, কিছুই তো নাই। তাহলে দেশের এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আমাদের মোট জিডিপির 50% তাদের শ্রমে তৈরি হয়। তাদের ক্ষেত্রে তো আইনে কোনো সুরক্ষা নাই। আবার প্রাতিষ্ঠানিক খাত যারা আছে তাদের ক্ষেত্রেও যদি দেখি, তাদের ক্ষেত্রে মজুরি নির্ধারণের জন্য 43টা নিম্নতম মজুরি বোর্ড আছে। আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা। 5 বছর কি দ্রব্যমূল্য এক জায়গায় থাকে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বাজারে আমরা 5 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার কথা, এবং 43টা সেক্টরের মধ্যে 29টা সেক্টরে কিন্তু 5 বছর হয়ে গেছে, এখনও মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি। ফলে সরকারের যেখানে দায়িত্ব, সেই জায়গাগুলো তো প্রচণ্ড অবহেলা আছে। তারপরে যদি বলি যে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক তো বটেই, তার সঙ্গে যারা একটু নিয়োগপ্রাপ্ত শ্রমিক বলে অনেক সময় বলি, যার কথা আপনি বাসপুরের কথা বললেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, এরকম অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী আছে। তারা যদি কাজই না করে তাহলে নিয়োগ দিয়েছেন কেন? আর নিয়োগ যখন দিয়েছেন, তারা কি একটা ন্যূনতম নিয়োগ বিধি থাকবে না? একটা ন্যূনতম নিয়োগ বিধি থাকলে তার কি দায় দায়িত্ব পালন করতে হবে না? এই দিকটা আমরা দেখছি যে ছাড় দেওয়া হবে না কাকে এবং ছেড়ে দেওয়া হবে কাকে, এটাও কিন্তু কখনো কখনো একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। আমরা যদি বলি যে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ, এবং বাংলাদেশের গার্মেন্টসের মজুরি হচ্ছে পৃথিবীতে সর্বনিম্ন। বাংলাদেশের মাথাপিছু আয় বলা হচ্ছে $2,765। কম্বোডিয়ার মাথাপিছু আয় হচ্ছে $1350। কম্বোডিয়ার গার্মেন্টস শ্রমিকদের মজুরি হচ্ছে $203, আর বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি, মাসিক মজুরি হচ্ছে $100। তাহলে কম্বোডিয়া মাথাপিছু আয় কম থাকা সত্ত্বেও গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশের চেয়ে দ্বিগুণ কেন? তারাও তো বাইরেই সে গার্মেন্টস মালিকরা একটা যুক্তি দিয়ে থাকেন যে বাজারে আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এর চেয়ে বেশি মজুরি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশ্ন জাগে, ভারত কিংবা ভিয়েতনাম কিভাবে পারছে? ভারত ভিয়েতনামের প্রশ্ন ধরলাম যে তারা একটু সক্ষম বেশি, কম্বোডিয়া তো অতটা সক্ষম নয়। নেপালের মাথাপিছু আয় কত? $1300-1350। তো নেপাল বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেয় কীভাবে? তাহলে সক্ষমতার প্রশ্ন কি শুধু বাংলাদেশে? সরি, আমি একটা কথা ভুল বলেছিলাম। নেপালের মাথাপিছু আয় $1375 মতো, কম্বোডিয়ার মাথাপিছু আয় $2000। তো তারা আমাদের চেয়ে মাথাপিছু আয় কম, মাথাপিছু আয় আমরা গর্ব করি না, মাথাপিছু আয় কম কিন্তু শ্রমিকের মজুরি বেশি দিতে পারে। ভিয়েতনাম বাংলাদেশের 5 বছর পরে স্বাধীন হয়েছে। ভিয়েতনামের যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাওয়াটা একটা গোটা পৃথিবীর কাছে একটা মানে অবিস্মরণীয় বিষয় ছিল, একটা দুঃখজনক বিষয় ছিল। এই যে 18 বছর মার্কিনীদের বিরুদ্ধে লড়াই করে যে দেশটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই দেশ উঠে দাঁড়িয়ে তারা তাদের শ্রমিকদের মজুরি আমাদের দ্বিগুণের মতো দিতে পারে, আমরা পারি না কেন? তাহলে এই জায়গায় খেয়াল করতে হবে যে বাংলাদেশের আবার মালিকদের দ্রুত ধনী হওয়ার তালিকায় বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সর্বোচ্চ, সবচেয়ে দ্রুততম গতিতে ধনী হওয়া। করোনার সময় যেখানে মানুষের মাথাপিছু আয় কমে গিয়েছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 13,000 নতুন কোটিপতির জন্ম হয়েছিল। করোনা আমাদের কোটিপতি হওয়া থামাতে পারে না, আমাদের ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না, শুধু শ্রমিকদের মজুরির ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। ফলে আমরা এই জন্য বলতে চাই যে আমাদের শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে 10টা প্যারামিটার বলা আছে, সেই প্যারামিটার অনুযায়ী মজুরি কেন নির্ধারণ করা হয় না?
এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে জাতীয় নিম্নতম মজুরি বলে কোনো মজুরি ঘোষিত নাই। একটা বটম লাইন যদি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে এর নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। তো সেই রকম কোনো বিধান কিন্তু এখনো পর্যন্ত আমাদের আইনে আসে নাই। এর সঙ্গে যুক্ত হয়েছে যে আইনে না আসলেও সুবিধার দিক থেকে মালিকরা কত দূর এগিয়ে আছেন, দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রে। আমাদের ইপিজেডগুলোতে শ্রম আইন নেই। সবচেয়ে বড় যে বিষয়টা বলে একটু শেষ করি, আমাদের আইএলও কনভেনশন 189 এটা যখন পাশ হয় সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিল বাংলাদেশ। কনভেনশন 189 মানে হচ্ছে গৃহকর্মীদের অধিকারের প্রশ্ন। কনভেনশন 189 পাশ হওয়ারও 12 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত ওই কনভেনশন বাংলাদেশ রেটিফাই করে নাই এবং আমাদের শ্রম আইনে গৃহকর্মীদের এখনও ট্রেড ইউনিয়ন করার কোনো রাইট নাই। কারণ ওই কনভেনশনটাকে অনুসমর্থন করা এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করার পরে হয়তো আমাদের গৃহকর্মীরাও শ্রম আইনে অন্তর্ভুক্ত হতে পারতেন। এখন পর্যন্ত গৃহকর্মীরা শ্রম আইনে অন্তর্ভুক্ত নন। বাংলাদেশের নতুন একটা বিরাট ক্ষেত্র তৈরি হয়েছে, প্ল্যাটফর্ম ইকোনমি যাকে বলে, গিগ ইকোনমি যাদেরকে বলি, তারাও কিন্তু আমাদের শ্রম আইনে সেই সুরক্ষাটা পাচ্ছে না। ফলে আইনি সুরক্ষা নাই, মজুরি সর্বনিম্ন, মজুরি কাঠামো নাই। ফলে মে দিবসে দাঁড়িয়ে আবার আমাদের 138 বছরের পুরনো স্লোগানটা তুলতে হচ্ছে, 8 ঘন্টা কর্মদিবস চাই, একটা ন্যায্য মজুরি চাই এবং মানসম্পন্ন জীবনযাপনের পরিবেশ চাই। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে নানান ধরনের সমস্যার কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা আহ্বান শ্রমিকদের প্রতি জানানো হয়েছে যাতে তারা তাদের কাজের ক্ষেত্র, যেটা তাদের কর্মস্থল, সেটার ক্ষতি হয় এমন কিছু না করেন। এটা কি তাদেরকে একরকমভাবে আন্দোলন বলুন বা প্রতিবাদ বলুন সেটার ব্যাপারে নিরুৎসাহিত করা, নাকি এটা একটা যৌক্তিক পরামর্শ? আপনার কি মনে হয়? জনাব ওয়াজিদুল ইসলাম খান। ওকে, ধন্যবাদ। তো মনে করি যে আইন আছে কিন্তু তা কার্যকরী হচ্ছে না, এর মধ্যে দিয়ে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবিগুলো বাইপাস হয়ে যাচ্ছে, মানে কোনো ধারে কাছে থাকছে না। আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশে 80 দশকের পর থেকে এই গার্মেন্টস সেক্টর একটা বুম সেক্টর আমাদের দেশে আসে এবং সেই সেক্টরকে ধরে আমরা সংগঠিত করা এবং তাদের ন্যায্য মজুরি এবং অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমরা চেষ্টা করে আসছি। আমরা প্রথম থেকে বলে যে আজকে এই যে মজুরি বিষয়টি, এই বিষয়টি 46টি খাতে ধরেন সেক্টর ওয়াইজ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সাফিসিয়েন্ট না, কারণ এর বাইরেও অসংখ্য শ্রমিক আছে যারা কোনো সেক্টর ওয়াইজের মধ্যে পড়ে না। সুতরাং আমরা শ্রমিক কমিটি ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি ছিলাম শুরু থেকে যে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন একটা করা এবং সেটার অধীনে সমস্ত সেক্টর ওয়াইজ মজুরি কমিশনের মজুরি কমিশন বাস্তবায়ন হবে। তো সেখানে আমরা লক্ষ্য করলাম যে এই মজুরি তো দূরের কথা, বঞ্চ আরো শোষণের বেড়াজালে শ্রমিকদেরকে ফেলা হলো। কারণ এই যে 46টা এই খাতের শ্রমিকগুলোর কিন্তু ওই এখন পর্যন্ত সেই যে সরকার যে 46টা খাত নির্ধারণ করে মজুরি নির্ধারণ করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে শ্রমিকরা যে তার রক্ত ঝরা ঘাম দিয়ে যে পরিশ্রম করে কাজ করছে, সেখানে পরিশ্রম করে কাজ করছে, সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা লক্ষ্য করছি যে আরেকটি বিশেষ দিক একটা আছে, সেটা হলো আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং এই ন্যায্য মজুরি দেওয়া হয় না, এটার অন্যতম কারণ হলো মালিকদের খামখেয়ালিপনা। কারণ হলো এখানে সরকার নির্ধারণ করে দিলেও একটি বিষয় ঘাটতি আছে, সেটা হলো এই জাতীয় ন্যূনতম মজুরি, যেটা আমরা বলেছি যে এই মজুরি নিচে কোনো শ্রমিককে মজুরি দেওয়া যাবে না। তাহলে এটা একটা সিমেট্রিক্যাল একটা সমতা
রাজনীতি বিরাজমান সৃষ্টি করে। সেই জন্য আমরা জাতীয় ন্যূনতম মজুরি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য সরকারের কাছে বারবার দাবি তুলে আসছি। এমনকি আজকে থেকে 5 বছর পূর্বে আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জাতীয় ন্যূনতম মজুরি ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটাও বাস্তবায়িত হয়নি। অথচ আমরা লক্ষ্য করছি যে এই যে আজকে ইপিজেড এবং নন ইপিজেড এলাকা ধরে আজকে যে শ্রমিকদের বিভাজন করা হয়ে রাখা হয়েছে, এটা আমরা মনে করি যে সঠিক নয়। কারণ হলো কমপ্লায়েন্সের 80 দশক থেকে যে গার্মেন্টস আসে, তখন কমপ্লায়েন্স ফ্যাক্টরি ধরে যে সমস্যাগুলো সমাধান করা হয়েছিল, সেখানে কিন্তু দুঃখজনক হলে বলতে হয় যে বিদেশিদের চাপে পড়ে আমরা নতজানু হয়ে তাদের দাবি প্রেক্ষিতে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, সেখানে একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছিল পার্লামেন্টে, এবং সেখানে জার্মান, আমেরিকা, ফ্রান্স এবং এই ডোনার কান্ট্রিগুলো অনেক প্রতিনিধিরা ছিল, এবং তারা বলেছে যে না, তাদের ক্ষেত্রে শ্রম আইন কোনো বাধা নয়, শ্রম আইন তার নিজস্ব গতিতে চলুক, তারা সেটার পক্ষে থাকবে। অথচ আমরা লক্ষ্য করলাম যে আমরা লক্ষ্য করলাম যে ওই পার্লামেন্টারি কমিটির যে স্ট্যান্ডিং পজিশন, যেখানে উত্তর কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় কারখানা ছিল, সেই কারখানার শ্রমিকের মালিকরা সেখানে উপস্থিত ছিল। তারা বলেছিল যে তাদের জন্য এই বিভাজন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিভাজন মানে যে জি জনাব খান, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার প্রয়োজনে পরে আসবো। একটু আমরা শুনতে চাই জনাব এস এম কামাল হোসেনের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। জনাব কামাল হোসেন, অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এরই মধ্যে। এর পাশাপাশি রানা প্লাজার প্রসঙ্গটাও একটু তুলতে চাই। যেই ঘটনার 10 বছরের বেশি পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তার অর্ধেকের বেশি শ্রমিক সেখানে সেই ঘটনায় বেঁচে যাওয়া, তারা কর্মহীন এবং বিচার এখনো শেষ হয়নি। সরকারের বিচার সংক্রান্ত উৎসাহ কি কেবলমাত্র ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের উপর বেশি চলে যাচ্ছে, নাকি এদিকেও খানিকটা রয়েছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আজকে ঐতিহাসিক মে দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির সংগ্রামের ঐতিহ্য, চেতনা, পরিকল্পনার কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ সংগতি হয় তিনি মে দিবসকে সরকারের ছুটি হিসেবে ঘোষণা করেছেন স্বাধীন বাংলাদেশ। কাজীকুজ্জামান রতন যেমন বলেছেন যে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছেন, তাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। উনি হয়তো দেখেননি, বিএনপির আমলে মজুরি ছিল 1662 টাকা। বিএনপির আমলে শ্রমিকরা আন্দোলন করেছিল, বেতন বাড়েনি, বরং শ্রমিকরা নির্যাতিত হয়েছিল, আন্দোলনে পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছে। আর বঙ্গবন্ধুর তনায় গণতন্ত্রের মানসকন্যা, যিনি কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, মোট কথায় বাংলাদেশের মানুষের কথা যিনি চিন্তা করেন, তিনিই কিন্তু ক্ষমতা আসার পর শ্রমিকদের বেতন 8000 করেছিলেন, গার্মেন্টস শ্রমিকদের, এবং এখন 12500 টাকা করেছে। এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রামে 2টি হাসপাতাল করেছে শ্রমিকদের, এবং মহিলা শ্রমিকদের জন্য আপনি 2টা হোস্টেলও করেছেন। এগুলো আমাদের চোখে আসেন। আপনি রানা গার্মেন্টসের কথা বললেন, সেখানে কিন্তু তার মালিক এখনো জেলে আছে, বিচার চলছে। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের বিচারগুলো তো বেশ দ্রুত গতিতে এগোচ্ছে, আমি আপনারে বলি, ডক্টর ইউনূসের বিচার দ্রুত। ডক্টর ইউনূস যে অপরাধ করেছে, ডক্টর ইউনূস, আপনি এই যশোরের ঝিনাইদহ এবং সাতক্ষীরাতে শ্রমিকদের আমার
ওয়াজেদ ভাই আমি কথা বলতেছি। হ্যাঁ জানি আপনি হ্যাঁ আমার বলতে দেন। আপনি সাতক্ষীরাতে এই ঋণের টাকা দিতে পারবে না, সেখানে বন্যা হয়েছিল, আইলা হয়েছিল, আপনি গ্রামীণ ব্যাংকের লোকজন যে প্রেসার দিয়েছিল বলে কালকের ভিতরে টাকা শোধ করতে হবে, নইলে আমরা পুলিশদের ধরিয়ে নিয়ে যাবো। উনি বলছেন যদি কেউ বেঁচে না জনাব কামাল হোসেন, আপনাকে প্রসঙ্গটা শেষ করতে একটু সুযোগ দিই, বিরতির পরে এসে একটা বিরতির সময় হয়ে গেছে। না আমার তাহলে এই সময় দিলেন কেন? জি আপনার কাছেই আসবো, আপনি সময় পাবেন, অসুবিধা নেই। জি সেটাও আমরা বিরতির পরে এসে শুনছি। দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা কথা বলছিলাম শ্রমিকের অধিকার নিয়ে, ছিলাম জনাব এস এম কামাল হোসেন। আপনার কাছে যে বক্তব্য রাখছিলেন সেটা শেষ করতে পারেন। আরেকটা হলো শ্রমিকদের জি জনাব কামাল হোসেন আপনার বক্তব্য শেষ করতে পারেন। তার আগে কি আমি জি জি শুনছি আমরা। হ্যালো জি তার আগে জনাব ওয়াজিদুল ইসলাম খান বোধহয় একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, সংক্ষেপে কি আপনি প্রশ্নটা করবেন জনাব খান? হ্যাঁ আমি সেটাই বললাম, এক বাক্যে আমার কথা হলো পরিষ্কার কথা যে আমরা দেখেন 8 কোটি শ্রমিক আছে, তারা কথাই কামাল ভাই আমাকে সুযোগ দিয়েছে 1 মিনিটে আমি শেষ করবো। 8 কোটি শ্রমিকের আপনি আর রাজিকুজ্জামান রতন বললে তাহলে আমাদের দরকার কি টাকা? না 8 কোটি শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে একটা অনিশ্চিত অবস্থায় চলে আসে। ওই সেক্টর ওয়াইজ নির্ধারণের মাধ্যমে এটা নিশ্চিত করা যাবে না কোনো সময়। তাই আমাদের দাবি যে আমাদের জাতীয় ন্যূনতম মজুরি এমন একটা করা উচিত যে ন্যূনতম মজুরির নিচে কোনো শ্রমিকের মজুরি দেওয়া যাবে না কিংবা মজুরি থেকে বঞ্চিত করা যাবে না। জি ধন্যবাদ জনাব কামাল হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব কামাল হোসেনের কাছে আমার মনে হয় আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি জনাব খান। জনাব কামাল হোসেন আপনার মন্তব্য শেষ করতে পারেন। ওইটা আমি দেখাবো এখানে। জি জনাব কামাল হোসেন পরে কেন সেটা বলছি, এখানেও কাহিনী। হ্যালো জি শুনছি আমরা, বলুন আপনি শুনছেন কিন্তু আপনাদের এখানে লাইনে কারা আছে কথা বলতেছে? এখানে আমাদের সাথে জনাব শিহাবুদ্দিন কিসলু যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। ওনারা কথা বলতেছে, তাহলে আমি কথা বলবো কি বল? এখন তো কথা বলছেন না, শুনতে তো পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন তাদের কথা এখনো? এখন বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে বলেন আপনার প্রশ্ন কি বলেন। যে আপনার আগের প্রসঙ্গে যা বলছিলেন শেষ করতে পারেন। আমি যেটা বলছিলাম যে একজন শ্রমিক যখন গ্রামীণ ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে তাকে আত্মহত্যা করতে হয়, তখন ইউনূস সাহেবরা যে দেশের কোটি কোটি টাকার কর দেন নেই, এর কারণে ইউনূস সাহেবদের বিরুদ্ধে মামলা হবে না? মানে ইউনূস সাহেবরা সব আইনের ঊর্ধ্বে। আর যেটা বললেন, এই সরকার শ্রমিকদের জন্য যা যা করেছে অতীতে কোনো সরকার তা করেননি। আমি বলেছিলাম যে রাজিকুজ্জামান রতন বলছেন যে করোনার সময় সবার ভাগ্যের পরিবর্তন শ্রমিকদেরও ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেদিন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, অনেক সুশীলরা বলেছিলেন যে গার্মেন্ট শ্রমিক বন্ধ রাখা উচিত, শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, করোনার সংক্রমণ বৃদ্ধি হতে পারে। কিন্তু গণতন্ত্রের মানুষগণ এক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে, এবং গার্মেন্টস শ্রমিকরা বলছিলেন যে তারা এই সময় বেতন দিতে অক্ষম। 5,000 কোটি টাকা এই গার্মেন্টস শ্রমিকদের বেতনের জন্য আপনি জানেন অনুদান দিয়েছিলেন। ঋণ দেওয়া হয়েছিল হ্যাঁ, না গার্মেন্টস শ্রমিকদের দেওয়া হয়েছিল।
আমি আপনার বলি ঋণ দেওয়া হয়েছিল গার্মেন্টস মালিক, যেটাই যে না শ্রমিকদের বেতন বাবদ দেওয়া হয়েছিল এবং বিশ্বের এই ঘটনার মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো অর্থনৈতিক ধস হলো শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্ব সততার কারণে বাংলাদেশে অর্থনৈতিক ধস মানে অর্থনীতির ভিত্তির উপর দেশ দাঁড়িয়েছিল। আজকে শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা যতগুলো পদক্ষেপ নিয়েছেন, আপনি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি 4,150 টাকা থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে 8,000 টাকা 8,300 টাকায় উন্নীত করেছেন বঙ্গবন্ধুর তনায়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের থেকে গত 10 বছরে 23,387 জন শ্রমিককে 11,12,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের যারা দুর্ঘটনাজনিত পারিবারিক কারণে গত 6 বছরে 20,000 শ্রমিককে 196 কোটি টাকা আর্থিক সহায়তায় দিয়েছেন। আপনি আইএলও কনভেনশন অনুযায়ী শিশু শ্রম নিরসনের লক্ষ্যে 2,500 কোটি টাকা ব্যয়ে শিশু শ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্প নামে মেগা প্রকল্প গ্রহণ করেছেন। শিশুদের জন্য 33টি কাজকে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করেছেন। এই পর্যন্ত 1,90,000 শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করা হয়েছে। মানবসম্মত কর্ম নিশ্চিত করা এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার উদ্দেশ্যে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করেছেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, শ্রমিকদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান, স্বচ্ছতা শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পোশাক শিল্প কারখানা শ্রমিকদের তথ্য সম্মিলিত ডাটাবেস প্রণয়ন করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল শ্রমিকদের তথ্য ডাটাবেস সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। রপ্তানিমুখী খাতে ব্যবস্থাপক পর্যায়ে বিদেশি কর্মকর্তা নির্বাচন কমানোর জন্য সরকারি বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পর্যায়ক্রমে 9 মাসের ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রকল্পগত 7 বছরে 6 লক্ষ জন প্রশিক্ষণ পেয়েছে, তার মধ্যে 4,23,000 জনের কর্মসংস্থান, যার 35% নারী। আজকে বঙ্গবন্ধু জনাব কামাল হোসেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম রানা প্লাজা দুর্ঘটনার বিচার 10 বছরে কেন শেষ হয়নি। এই প্রশ্নের উত্তর আপনি যা বলছেন সেগুলো আসলে কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? না, আমি আপনার বলি রানা প্লাজার উত্তর আপনি দিছি। এখন আপনি যদি আমার কথা না শুনে ওয়াজেদ রাজিকুজ্জামান রতনের কথা আমি বুঝতে পারিনি, এর জন্য আরেকবার বলার জন্য। না, আপনি বুঝছেন না। আপনি যদি অন্য দৃষ্টিতে দেখেন তাহলে তো হবে না। রানা প্লাজা আপনি দেখেন বিএনপির আমলে আপনি ইন্সপেক্টর গার্মেন্টস ধসে গিয়েছিল। না, আপনি বলছেন বিএনপির আমলে মজুরি কম ছিল। আমার কথা শেষ করতে দেন। না, আপনাকে দিব আমি শেষ করতে। জনাব কামাল হোসেন, প্রশ্নের উত্তর দিতে দেন। না, আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি, তাহলে বোধহয় উত্তরটা পেতে সুবিধা হবে। আপনার মনে তো কষ্ট ইউনূস সাহেবের নামে কেন মামলা হচ্ছে? না, এই ধরনের কোনো কষ্ট নেই। আমার প্রশ্ন হচ্ছে কি, আমি বলছি যে ইউনূস সাহেবের বিচার আপনারা করতে পারেন, কিন্তু রানা প্লাজার বিচার কেন 10 বছরে শেষ হলো না? ইউনূস সাহেবের বিচার করেন এটা বলেন না। আপনি বলছেন ইউনূস সাহেবের বিচার তো তড়িৎ গতিতে হচ্ছে কেন? আমি বলেছি যে রানা প্লাজার বিচারে সেই তড়িৎ গতি কেন দেখা যায় না? আমার প্রশ্নটা বোধহয় বোঝাতে পারিনি। আইনের মারপ্যাচ দিয়ে আমাকে ধরতে পারবেন না। আপনি আইনজীবী তো আইনের মারপ্যাচ দিয়ে আমাকে ধরতে পারবেন না। না, আপনাকে আইনের মারপ্যাচ দিয়ে ধরার তো কোনো প্রশ্ন নয়। আমাকে শেষ করতে দেন। রানা গার্মেন্টসের মালিক কিন্তু এখনো গ্রেফতার আছে। মামলার বিচার কি শেষ হয়েছে? না, মামলার বিচার এখনো গ্রেফতার আছে। গ্রেফতার আছেন সেটা নিয়ে তো প্রশ্ন করছি না, বলছি 10 বছরে মামলার বিচার শেষ হলো না কেন? না, বিচার তো আপনার সরকার করবে না, বিচার করবে আদালত। সেখানে তো সরকারের একটা বড় ভূমিকা আছে, তদন্তে বলুন, মামলা পরিচালনায় বলুন, না সরকার সাক্ষীদের আনায় বলুন, এই সবগুলো কাজ তো সরকার করে। আমি কাছে বিচার করবে আদালত। হ্যাঁ, কিন্তু সাক্ষী তো আদালত নিয়ে আসবে না জনাব কামাল হোসেন, সাক্ষী আনবে সরকার। বিচার যখন ডেট দেবে, বিচারক যখন ডেট দেবে তখন সাক্ষী নিয়ে যাবে আদালত। হ্যাঁ, এবং এই মামলায় সরকারের তরফ থেকে বলা হচ্ছে সরকার সাক্ষী খুঁজে পাচ্ছে না। না, আপনি আমার উকিলের মতো জেরা করলে তো হবে না, আমারে বলতে দেন। জি বলুন। বলতে দেন।
রানা গার্মেন্টস একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, তার ধস নেমেছে, এবং যদি আজকে মালিককে ছেড়ে দেওয়া হতো বলতেন যে সরকার পক্ষপাতিত্ব করছে। আজকে মালিক জেলখানায় আছে, এই বিচারে মালিক এবং এর সাথে জড়িত অনিয়মের জন্য, বিল্ডিংয়ের অনিয়মের জন্য জড়িত তাদেরকেই সাজা হবে। মালিক কিন্তু আজকে 10 বছর ধরেই জেলখানায় আছেন, বের হতে পারেননি। আর শেষ করতে দেন আমাকে, আর যারা শ্রমিক তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন সরকার, তাদের আর্থিক অনুদান দিয়েছেন সরকার, যাতে তারা ভালোভাবে চলতে পারে, এটা সরকার করেছে। এখন অর্ধেক মানুষ কর্মহীন, কর্মহীন আছে, কিন্তু এই সরকার তাদেরকে সবাইকে, যারা ওইখানে চাকরিচ্যুত সবাইকে আর্থিক সহায়তা দিয়েছে। চাকরি করবেন, অনেকে হয়তো অপঙ্গু হয়েছেন, তারা চাকরি করতে পারেন না, এটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু এই সরকার তো একটা উদ্যোগ গ্রহণ করেছেন, সরকার ওই পাশে দিয়েছেন কোন উদ্যোগ, কেউ কিন্তু যে পাশে দাঁড়ায়নি, সরকার গিয়ে পাশে দাঁড়িয়েছে। জি, আমার মনে বোঝা গেছে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে, সরকার গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জি, অনেক ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে অনেকদিন ধরে, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ছাত্রছাত্রীরা নেমে এসেছেন প্রতিবাদ করতে। সে বিষয়ে সবশেষ খবরগুলো আমাদেরকে জানাতে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। আমরা আজকেও দেখছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন করে সংঘর্ষের খবর আমরা দেখছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে এত ঘুরে ফিরে বাক স্বাধীনতার কথা বলা হয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা বিষয়ে তাদের মতো করে শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, এই ঘটনাকে কেন্দ্র করে 1000-এর মতন ছাত্রছাত্রী কি যুক্তিতে আসলে গ্রেফতার হয়ে গেলেন, সেখান থেকে যদি শুরু করি। একটু আনমিউট করে নিতে হবে জনাব কিসলু, শুনতে পাচ্ছি না। আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না জনাব কিসলু। হ্যাঁ, দুঃখিত, সমস্যা হচ্ছিল শব্দযন্ত্রে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে এই পুলিশি অভিযানের ব্যাপারে তারাই পুলিশকে রিকোয়েস্ট করেছিল, এবং যে কথাটি বলছিলেন যে আসলে এখানে যে বাক স্বাধীনতার দেশ, এখানকার যুক্তরাষ্ট্রের বাস্তবতাটা, এখানে রাজনীতি এখানে ভীষণভাবে প্রভাব ফেলে প্রতিটি ক্ষেত্রেই। এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে কিন্তু কিছুদিন আগে তার পদত্যাগের জন্য আপোষ ছিল আন্তর্জাতিকভাবে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপর মহল থেকে, এবং সেক্ষেত্রেও কিন্তু তারা সেই চাপ তিনি কাটিয়ে উঠেছিলেন এবং তিনি একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু গত রোববার ছিল শেষ দিন এই ক্যাম্পাস খালি করার জন্য, এবং সেটিও কিন্তু উপরতলার চাপ, যেটা বলবো রাজনৈতিক, যেখানে বিভিন্ন লবি কাজ করে, আপনারা জানেন যে হাউস অব কংগ্রেস, সেখান থেকে এই চাপগুলো বিভিন্ন জনপ্রতিনিধিরা চাপ দেন, এবং রাজনৈতিক ভাবে বিভিন্ন লবিং গোষ্ঠীগুলো তারা চাপ দেন। সেই চাপের কারণেই আসলে এই পরিস্থিতি। আর এছাড়া যে বিষয়টি যে তারা বলছে, যেটা এখানকার কর্তৃপক্ষ যেটা বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলম্বিয়ার, যে আসলে তারা এখানে ভাঙচুর করেছে, তারা এখানে ভ্যান্ডালাইজ করেছে, যে কারণে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে জননিরাপত্তার কারণে এটা করা হয়েছে, অন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে এটা করা হয়েছে তারা বলছে। আর যেটি আমি গত রাতে ওখানে গিয়েছিলাম, সেটা জেনেছি যে ওখানে ভেতরে আমার এক জার্মান সাংবাদিকের সঙ্গে কথা হয়েছিল, যিনি ভিতরে ছিলেন, তিনি বেরিয়ে এসছেন রাত্রে প্রায় 12টার দিকে, বললেন যে পরিস্থিতি সেখানে ভালো নয়, রাত্রে এখানে কিছু একটা হবে। এবং আমি দেখেছি সেখানে শত শত রায়ট পুলিশ এবং বিশাল তাদের আয়োজন রাত্রেবেলা তাদের এই অভিযান পরিচালনার জন্য। এবং তখন আমি জানতে পারলাম যে ওখানে প্রায় 40 থেকে 100 জন শিক্ষার্থী, তারা নিজেদেরকে কয়েকটি ভবনে নিজেদেরকে লক করেছে, অর্থাৎ তারা ওখান থেকে বের হবে না, বা তাদের পরবর্তী মুভমেন্টের জন্য বোধহয় তারা তৈরি হচ্ছিল, সেরকম একটা কিছু। তো সেই জায়গা থেকে তারা বলছে যে এটি জননিরাপত্তার কারণে করা হয়েছে। আসলে আমরা এটা ওপেন সিক্রেট, আমরা জানি যে এখানে সরকার এবং জনসাধারণের যে মত বা নীতিমালা, তার সঙ্গে অনেক পার্থক্য রয়েছে। এটা আমি এর আগে বলেছিলাম যে আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের সরকার তার অবস্থান ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তারা বাল্টিমোরে বোর্ড ব্যারিকেড করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা
মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। তো বেসিক্যালি যে বাক স্বাধীনতার যে কথাটি বলতে ইন্ডিভিজুয়াল ফ্রিডম আসলে এই দেশে অত্যন্ত বেশি, এবং এখানে সেই জায়গা থেকে একজন তার ব্যক্তিগত মতামত এবং অবস্থান প্রকাশ করতেই পারে। কিন্তু যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা, অবশ্যই এখান থেকেই মানুষ বিবেকের কথা শুনতে চায়, এবং এখানকার ছাত্ররা তারা স্ব উদ্যোগে এসছে। এখানে তো আর কাউকে বাইরে থেকে গিয়ে অর্গানাইজ করতে হয় না, পরবর্তীতে একটা সমর্থন এসেছে। কিন্তু বিষয়টি আমি বলবো যে রাজনৈতিক, এবং সেটির ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের যে বন্ধু মিত্র দেশ ইসরায়েল, তাদের একটি চাপ, এবং এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে কংগ্রেস এবং সিনেটে, তাদের চাপ, এবং বিভিন্ন আর্থিক যে কর্পোরেশন গুলো রয়েছে তাদেরও বেশ কিছু চাপ এখানে কাজ করেছে বলে স্পষ্টতই প্রতীয়মান। এই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো কোথাও কি ছড়াচ্ছে, নাকি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই থেকে যাচ্ছে? এই আন্দোলনগুলো কিন্তু বাইরেও আপনারা দেখেছেন যে ইউরোপে হচ্ছে, যুক্তরাষ্ট্রে কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইভেন নিউ ইয়র্কে শহরে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এই আন্দোলনে করছে, এবং তারা বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, ফ্রি প্যালেস্টাইন করছে, গাজায় হামলা যাদের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এই বিষয়টি এখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে, সেখানকার শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করছে। এখন এইটাই হয়ে গেছে আসলে এখানকার মাথা ব্যথার কারণ, বিকজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নিয়ে তারা কিন্তু, বিশেষ করে এই সমস্ত বড় বড় হার্ভার্ড, তারপরে UCLA এবং কলম্বিয়া, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই ধরনের মানবাধিকারের পক্ষে বা এই ধরনের বড় ধরনের কোনো আন্দোলন হয়, তখন কিন্তু বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের কিন্তু একটি দাবি দেওয়ার মধ্যে এটি রয়েছে যে এই বিশ্ববিদ্যালয় ইসরায়েলের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিকভাবে সম্পৃক্ত, সেগুলো বন্ধ করা, এবং যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো বন্ধ করা। তো এই কারণেই এই বিষয়গুলোকে তারা হালকাভাবে দেখছে না। তার কারণ এগুলো যদি তারা উইথড্র করে, সেক্ষেত্রে কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, রাজনৈতিক যে সম্পর্ক, সেই ক্ষেত্রে একটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে, কিংবা তাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে আসার কথা ছিল, তিনি সেটা বাতিল করেছিলেন একবার এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে। এই বিষয়গুলো আসলে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব কিসলু, আমাদের সাথে যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে। জনাব রতন, আপনার কাছে ফিরে আসতে চাই। হামাসের শুরুর যে হামলা এবং তারপরে ইসরায়েলের যে ব্যাপক হত্যাযজ্ঞ, যেখানে নারী শিশু কেউই বাদ যায়নি, সংখ্যাটি এখন পর্যন্ত হাসপাতালের হিসেবে 34,000, কিন্তু বলা হচ্ছে এর চেয়ে আরো অনেক বেশি হতে পারে। 10,000 মানুষের মৃতদেহ চাপা পড়ে আছে সেখানে, ধ্বংসস্তূপের নিচে, গরম বাড়ছে, সেগুলো পচে গন্ধ বের হচ্ছে। এই যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে বিশ্ববিবেক যারা নিজেদেরকে দাবি করে, তাদের নীরব অবস্থান, বারবার ভেটো দেওয়া সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। এবং আজকে যখন সেই দেশের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন, তাদের উপর মারমুখী হচ্ছে সেখানকার পুলিশ। কিন্তু এখানে কি আসলে ফিলিস্তিনিদের একটা বড় বিজয় ঘটেছে সারা পৃথিবীর মানুষের এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের সমর্থন আদায় করে? বিশ্ববিবেক বলে একটা কথা আছে, এই বিশ্ববিবেক আর রাষ্ট্রের চরিত্র দুটো একরকম নয়। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু আমেরিকার জনগণের একটা বড় অংশ স্বাধীনতার সমর্থন করেছিলেন। ঠিক তেমনি আজকে প্যালেস্টাইনে, বিশেষ করে গাজায় যে একটা ভয়ঙ্কর অ্যানিহিলেশন প্রোগ্রাম চলছে, মানে একটা হত্যাযজ্ঞ চলছে। বলা হয় হামাস প্রথমে আক্রমণ করেছে, কিন্তু হামাসকে আক্রমণ করার আগে 48 বছর কিংবা 60 বছর ধরে ক্রমাগত একটা জনগোষ্ঠীকে নিপীড়ন করতে করতে তো এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তো ফলে তারপরেও যদি ধরি যে 7ই অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে তারা যেটা ঘটালেন, 365 বর্গ কিলোমিটারের একটা জায়গায় 40,000 মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় তার 3 গুণের মতন মানুষ আহত। এই ব্যাপারে বিশ্ববিবেক, বরঞ্চ আমি বলবো যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তুলনায় ইউরোপের নাগরিকদের মধ্যে অনেক বেশি মানবিক আবেদনের আমরা দেখেছি, মানবিক সাড়া দেখেছি। এবং আমেরিকাতে বলা হচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম এত বড় ছাত্র বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ মানে তারা আসলে বিবেকের প্রতিধ্বনি করছেন। কিন্তু আমেরিকান রাষ্ট্রটা একটা নিপীড়ক রাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে তার সম্পর্কটা
অর্থনৈতিক, ইসরায়েলের সঙ্গে তার সম্পর্কটা সামরিক এবং ভূ রাজনৈতিক। ইসরায়েল রাষ্ট্রটাকে তাদের দরকার মধ্যপ্রাচ্যে তাদের শক্তিকে প্রদর্শন করবার জন্য, শক্তিকে ব্যবহার করবার জন্য। এবং আপনারা জানেন যে আমেরিকার নাকি 12টা ফেডারেল ব্যাংক আছে, তার প্রায় 11টারই মালিক যে মানে ইসরায়েলিদের সমর্থক যারা, তারা। ফলে আর্থিক নির্ভরতা, সামরিক সহযোগিতা এবং ভূ রাজনৈতিক বিষয়, এই সব কিছুর নিচে চাপা পড়ে যাচ্ছে মানবিক মূল্যবোধগুলো। কিন্তু ছাত্র যুব সমাজ এবং এর পাশাপাশি প্রায় 229টার মতন নানা ধরনের সামাজিক সংগঠন, তারাও কিন্তু ছাত্রদেরই আন্দোলনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু ক্ষেত্র বিশেষে এই যে কিছু কিছু ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলে, সেটা কি এই প্রতিবাদের চাপে? জনমতের একটা চাপ থাকে, আর সাথে সাথে কখনো কখনো কিছু লোক দেখানো কর্মসূচি থাকে। এটা ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনীদের যে ভূমিকা, এটার বেশিরভাগটাই হচ্ছে লোক দেখানো, জনমতের চাপে কখনো কখনো কিছু কাজ করতে বাধ্য হলেও কিছুদিন পরেই সেখান থেকে সে আবার ঘুরে যায়। যখন একটা চাপ থাকে তখন কিছু মতামত প্রদান করে, কিন্তু সিদ্ধান্ত আজ পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এর সঙ্গে একটা ছোট্ট কথা আমি একটু যুক্ত করতে চাই আগের কথায়, যে রানা প্লাজায় যে মামলা হয়েছিল 41 জনের বিরুদ্ধে, 101 জনকে আসামি করে, তার মধ্যে একমাত্র রানাই জেলে আছে, 3 জন মৃত্যুবরণ করেছে, বাকি সবাই কিন্তু জামিন পেয়ে গেছে। এবং আমরা যদি দেখি রানার বিরুদ্ধে যে শাস্তি হয়েছে 3 বছরের কারাদণ্ড, সেটা হলো সম্পদের হিসাব দাখিল না করার জন্য। আর রানা প্লাজার ওখানে কিন্তু 5টা গার্মেন্টস ছিল, রানা ছিল ভবন মালিক, গার্মেন্টসের মালিক না। ফলে সেই সব মিলিয়ে এই বিষয়টার ব্যাপারে 11 বছরেও আমরা দেখলাম যে 594 জনকে সাক্ষী করা হয়েছিল, তার মধ্যে মাত্র 84 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তার মানে এই মামলা 11 বছরে এই জায়গায় আছে, কবে এটা শেষ হবে আমরা ঠিক জানি না। আর যেটা বলছিলাম যে গোটা পৃথিবীব্যাপী যে যুদ্ধ উন্মাদনা তৈরি করা হয়, এটা পুরোটাই হচ্ছে বাজার দখলকে কেন্দ্র করে। তার কিছুটা চাপ কিন্তু আমাদের শ্রমিকদের উপরে পড়ে। ইউক্রেন যুদ্ধের কথা বলে আমাদের শ্রমিকদের মজুরির কথাটা চাপা দেওয়া হয়, তারপরে করোনার কথা বলে আমাদের মজুরির কথা চাপা দেওয়া হয়। শ্রমিকদের মজুরি বেড়েছে, এটা ঠিক, কিন্তু সাথে সাথে জীবনযাপনের ব্যয় কতটা বেড়েছে এটা যদি তুলনা না করি। আর দ্বিতীয়ত যদি বলি, ধরুন যে 2008-09 সালের দিকে তখন গার্মেন্টসের এক্সপোর্ট ছিল $11 বিলিয়ন, গার্মেন্টসের শ্রমিকের সংখ্যা ছিল 40 লাখ। আর 2023 সালে গার্মেন্টসের এক্সপোর্ট $46.5 বিলিয়ন, গার্মেন্টসের শ্রমিকের সংখ্যা 32 লাখ। তার মানে গার্মেন্টসের শ্রমিকের সংখ্যা কমেছে, কিন্তু এক্সপোর্টের সংখ্যা আগের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। তাহলে এটা তো শ্রমিকদের শ্রমে, তার সঙ্গে তুলনা করে শ্রমিকদের মজুরিকে বেড়েছে। যদি বাড়ত তাহলে আমরা দেখতাম হয়তো এই জায়গায় শ্রমিকদের জীবন মানটা আরও একটু উন্নত হতো, আর মালিকদের এত দ্রুত গতিতে ধনী হওয়ার চিত্র আমরা দেখতাম না। জি, ধন্যবাদ। জনাব কামাল হোসেন, আপনার কাছে ফিরে আসি। ফিলিস্তিনের প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ সরকার সবসময় ফিলিস্তিনের ব্যাপারে অকুণ্ঠভাবে সমর্থন জানিয়ে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রীও জানিয়েছেন, কিন্তু বাস্তবে এই মুহূর্তে ফিলিস্তিনে যা হচ্ছে, যে গণহত্যা চলছে, সেটা বন্ধের ব্যাপারে বাংলাদেশের কি আর কিছু করার আছে? দেখেন, ফিলিস্তিনের হামলার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কথা বলার আগেই বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা তার পার্সোনাল ডিপ্লোমেসির কারণেই সে কিন্তু বিশ্ব সভায়ও তার কণ্ঠ উচ্চারিত হয়েছে ফিলিস্তিনের পক্ষেই, যুদ্ধ বন্ধের পক্ষে। এবং প্রতি মুহূর্তেই তিনি প্যালেস্টাইনের এই যে নিরীহ মা বোনদের হত্যা করছে ইসরায়েলেরা, তার বিরুদ্ধে কথা বলে আসছেন। আমি একটু প্রশ্ন করতে চাই, আমাদের দেশে যারা রাজনীতি করেন, সুশীল সমাজ, আমেরিকা কথা বললেই খুশিতে উনরা মানে মনে হচ্ছে যে খুশিতে গ্রাম প্রবাসে আটখান হয়ে যায়। কিন্তু প্যালেস্টাইনের উপর হামলা হচ্ছে। আপনি দেখেন, একটা রাজনৈতিক দলগুলো বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ কোনো কথা বলেন। বাংলাদেশে যারা মানবতা বলে চিৎকার করে, আজকে দেখেন প্যালেস্টাইনের মানুষের সমর্থনে ইসরায়েলের হামলার জঘন্য
নারকীয় হামলার প্রতিবাদে যখন খোদ যুক্তরাষ্ট্রে ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের সবাই মিছিলে নামছেন, তাদের উপর কি অমানবিক নির্যাতন করা হচ্ছে, আর এখানে যখন পুলিশ পিটিয়ে হত্যা করা হয়, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়, অ্যাম্বুলেন্সে হামলা করা হয়, তখন এদের বিরুদ্ধে কিছু করতে গেলেই এই আমেরিকার কাছ থেকে যারা অর্থ এবং সুযোগ সুবিধা নিতে চায় তারা এই দেশে চিৎকার করে, খোদ আমেরিকাও চিৎকার করেন মাঝে মাঝে। আমি মনে করি যে আজকে সকলকে এই প্যালেস্টাইনের যে নিরীহ নারী শিশুদের হত্যা করছে তাদের এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়া উচিত। এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি, বাংলাদেশ সরকার বিভিন্ন বিশ্ব সভায় এর পক্ষে জনমত তৈরি করতে পারে। বঙ্গবন্ধুর তনাই একমাত্র যে বলেছিলেন যে মুসলিম বিশ্বগুলো যদি আজকে হানাহানি বন্ধ করে এক জায়গায় দাঁড়াতো, কেউ তাদের উপর হামলা করতে পারতেন। একজন সরকার প্রধান হয়ে এই কথা বলতে পারে না, কিন্তু বঙ্গবন্ধু তনায় বলেছেন প্যালেস্টাইনের মানুষের পক্ষে কথা বলার জন্য। আমি মনে করি আপনি যেটা বলছেন কি করা, আমাদের দেশে কি করতে পারে আপনি বলেন। আমরা তাদেরকে সমর্থন করতে পারি, আমরা তাদেরকে ধরেন বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারি, কিন্তু বিশ্ব জনমত তৈরি করতে হবে। সকল এই প্যালেস্টাইনের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। কিন্তু আমরা গোটা বাঙালি জাতি একটা জনমত তৈরি করি না প্যালেস্টাইনের পক্ষে। আসুন না, এখানে তো ক্ষমতার পরিবর্তন নাই, প্যালেস্টাইনের নিরীহ মুসলমান মানুষদের হত্যা করছে, নারী শিশুদের হত্যা করছে। আমরা যারা মানবতা চিৎকার গিয়ে আসুন সকলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করে বলি যে এই জঘন্য হত্যাকাণ্ড বন্ধ করুন। আমরা কিন্তু সবাই সেইভাবে নামি না, সরকার প্রধান এই দায়িত্ব পালন করছে। আমরা পাম ডাইন যারা যেখানে আসি কেউ কোনো কথা বলি না, এই প্যালেস্টাইনের পক্ষে কথা বলি না, আমরা শুধু ভালো কথা বলি এবং আমেরিকা কি বলে এই দিক তাকাই থাকি। আমরা সবাই এখন আমেরিকা হওয়ার চেষ্টা করছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে। বঙ্গবন্ধু যেমন বলেছেন বিশ্ব দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বাবার আদর্শকে বুকে ধারণ করে সময় ফুরিয়ে গেছে যেখানে নির্যাতন, তার বিরুদ্ধে আমি অনেক ধন্যবাদ আপনাকে জনাব রতন, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।